মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জেঠু বাবা, হিরো বাবু কিছু একটা পাঠিয়েছে। ও জেঠু বাবা, একটু আসুন না। জেঠু বাবা, হিরো বাবু কিছু একটা পাঠিয়েছে। হিরো বাবু কিছু একটা পাঠিয়েছে, আপনি ফোনটা খুলুন, খুলে দিন একটু আমায়। আমাদের বিয়ের ছবির ভিড়ের মাঝে এই যে আপনার নকল মেয়ে, এই যে জেনি, এই যে দেখুন, বড় করুন এবার এটাকে একটু। আমি ওসব পারি না। হ্যাঁ, পারেন না? না চাপ বাবা, আমিও তো পারি না। আমার যেটা দরকার, কি করি? ড্রাইভার দাদা, ফোনটা দিন আমায়, দিন। এই নাও, ছবিটা বড় করে দাও। সব গোয়েন্দা পুলিশ খেলা খেলছে। উফ, আমার ভালো লাগছে না। ভালো আমারও লাগছে না। হ্যাঁ, একদম ভালো লাগছে না। সাহায্য করার হলে আপনি সাহায্য করুন, নইলে এরকমটা নকল পুলিশের মতো থাকুন। এরকম আসল রাগ আমাকে একদম দেখাবেন না, বলে দিলাম। আরে, তো আমার উপরেই চটপট করছে। ও, বর এসে দুটো মিষ্টি কথা বললে অমনি গলে গেলে। হ্যাঁ, অমনি আসল নকল খেলা মেতে উঠলে। এই শোনো, এসব আসল নকল খেলা আমাকে জড়াবে না। আমার মাথায় হাত রেখে আপনি একটা সত্যি কথা বলুন তো, আপনি ওই বাড়িতে আর ফিরে যেতে চান না? ওই সংসারে আপনি আর ফিরে যেতে চান না? কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? বলুন, কি হলো বলুন। আপনি ওখানে আর ফিরে যেতে চান না? আমি এইসব মাথায় হাত দেওয়া বিশ্বাস করি না। বিশ্বাস যখন করেনি না, তাহলে বলুন না যে আপনি ওই বাড়িতে ফিরে যেতে চান না, ওই সংসারে ফিরে যেতে চান না, সেটা বলে দিন। বলুন, কি হলো? সহ্য। আরে কোথায় পালাচ্ছেন বলুন তো। কি চাও তুমি? কি করছো কি? বলুন তো, জেনিকে কোথায় পাবো? মেঘা দিদি জেনিকে কোথায় পেয়েছে? তার মানে তুমি কি নিশ্চিত যে মেঘাই? আরে আমি 100% নিশ্চিত। ওই অসভ্য কালনাগিনী শাকচুনিটাকে আমি চিনি না। ও ছাড়া এই কাজ আর কারো পক্ষে করা সম্ভব নয়, কারো না। তার মানে মেঘা দিদি আপনাকে দেখার পর জেনির সাথে যোগাযোগ করেছে। কারণ আপনি যে আসছেন বা আসবেন সেটা তো কেউ জানতো না, তাই না? সেটা হতে পারে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মেঘা দিদি আপনাকে দেখার পর এই সব কিছু প্ল্যান করেছে জেনিকে এসব, কেননা মেঘা দিদি ছাড়া এত কাণ্ড, এত কথা কারো পক্ষেই বলা সম্ভব নয়। কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা তুমি ভুলে যাচ্ছ রাধা। জেনি যখন এসছে, মেঘা কিন্তু তখন হাজতে। তাহলে কি পেয়েছো? কি দেখো, আরে কি পেয়েছো বলো? হাজতে ওই জেনি মিনির সাথে মেঘা দিদির হাজতে দেখা হয়েছে। দাঁড়াও। আরে কি দাঁড়াবো, এখন তো দৌড়ানোর সময়। একটু শান্ত হও।
হাজতে হাজতে গেলে খোঁজ পাবো। ওই জেনিমিনির সাথে মেঘা দিদির হাজতে দেখা হয়েছিল। তুমি চুপ করবে? এভাবে কি সম্ভব? কি করে জানবে সব? আমাদেরকে তো কিছু না কিছু করতেই হবে জেঠু বাবা, নইলে আমরা বাড়ি ফিরবো কি করে? আমরা বাড়ি ফিরবো না, পুপুলের কাছে আমি যাব না। আচ্ছা ঠিক আছে, এই কথা ফ্যাঁচাচ করে কেঁদো না তো। আমায় কি করতে হবে বল। স্যার, হ্যাঁ, দুজন আপনার সাথে দেখা করতে এসেছে। কারা তারা? ওনারা। আপনারা? উনি ডিটেকটিভ, আমি অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট? লেখকও বলতে পারেন। সব ডিটেকটিভেরই তো একজন করে অ্যাসিস্ট্যান্ট থাকতে হয়, তাই না? হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু আপনারা এখানে কি জন্য এসেছেন? তদন্তের জন্য এসেছি। দেখুন তো, দয়া করে এই ফটোটা দেখুন তো। জেনি? ওনার একটা কেসের জন্য এনার খোঁজ চাই। মানে কেন? দরকার কেসের জন্য। ওনার ঠিকানা, ওনার পরিচয় এবং উনি এখানে ছিলেন কিনা, থাকলে কেন ছিলেন। এই, অ্যারেস্ট করো, অ্যারেস্ট করো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনাকে দেখে কিন্তু বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে, এই চোখের মধ্যে কেমন একটা উদাসীন ভাব, গালগুলো ফোলা ফোলা, সবসময় অন্যমনস্ক থাকেন। দেখুন, এটাই কিন্তু প্রেমে পড়া পুরুষের আসল লক্ষণ। আমার একটা সত্যি কথা বলুন তো অষ্টমী, আপনার কি মাথা খারাপ? মানে প্রেমে পড়া পুরুষের আবার কি লক্ষণ আলাদা হয়? হ্যানা লক্ষণ তেনা লক্ষণ, আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি কি বলছেন। এই যে পায়ে পা তুলে ঝগড়া করছেন, এটাও কিন্তু প্রেমে পড়ার লক্ষণ, জানেন তো? আচ্ছা, হয়েছে আপনার, হয়ে গেছে, এবার চলুন প্লিজ, চলুন। আরে আসুন, আমার কথাটা শুনুন। এই যে মাত্র আপনি নিজেই বললেন যে আপনি আমার বন্ধু, যদি সত্যি বন্ধু মনে করেন তাহলে আমার কথার উত্তর দিচ্ছেন না কেন? আপনি না সত্যি যখন কিছু ঠিক করেন জিজ্ঞাসা করবো, এক কথা জিজ্ঞাসা করে যান। যখন বুঝেই গেছেন ছাড়বো না, তখন বলেই দিন। কি হলো আয়ুষ্মান বাবু, বলুন না আপনি কাকে ভালোবাসেন? উজ্জয়িনী। ওয়ে হয়ে 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 উজ্জয়িনী নামটার মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে, জানেন তো আয়ুষ্মান বাবু? কিন্তু আপনার কন্ডিশন খুব সিরিয়াস। নামটা বলেই আপনার মুখটা একেবারে লজ্জায় লাল হয়ে গেল। এই জন্য আপনাকে বলছিলাম না, এইভাবে পেছনে লাগলে তো হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ক্ষমা। আচ্ছা একটা কথা বলুন তো, কে এই উজ্জয়িনী যার প্রেমে আপনি এত হাবুডুবু খাচ্ছেন? বাবার বন্ধুর মেয়ে। আরে বাস, এ তো সেই চিরাচরিত প্রেমের গল্প। প্রথমে ছোট মেয়েটা আপনাদের বাড়িতে আসতো, আপনি উকি মেরে তাকে দেখতেন, তারপর আপনার বাবা বলতো যাও তোমরা খেলো, আপনি খেলতে খেলতেও তাকে দেখতেন, আর এখনো শয়নে স্বপনে আপনি তাকেই দেখে চলেছেন। আমি কিন্তু সবটা বুঝতে পারি। হ্যাঁ হ্যাঁ, আপনি সব বুঝে গেছেন, আপনি পুরো ব্যাপারটা বুঝে গেছেন, এবার হয়েছে, চলুন এবার দয়া করে। না না না, দাঁড়ান, আগে পুরো গল্পটা তো শুনি। আচ্ছা, আপনাদের শুরুটা কোথা থেকে? একসাথে পুতুল খেলেছেন? না, আমি উজ্জয়িনীকে প্রথমবার দেখি শাড়ি পরা অবস্থায়, রক্তিমের বিয়েতে। উজ্জয়িনী ওর বাবার সাথে এসেছিল, ওখানেই আমাদের প্রথম পরিচয়।
ওহ বাবা ঈশান বাবু, আপনার অবস্থা বেশ শোচনীয়, বুঝতে পেরেছেন তো? আচ্ছা একটা কথা বলুন তো, এই মেয়েটাকে ছেড়ে এতদিন ধরে আছেন কি করে? এতদিনে তো বিয়েটা হয়ে যাওয়া উচিত ছিল। আপনি যদি মুখ ফুটে নিজের কথাটা না বলেন তাহলে কিন্তু আমি গিয়ে স্যারকে সবটা বলবো। না 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 অষ্টমী, একদম একদম এটা করবেন না, কিন্তু আপনাকে রিকোয়েস্ট করছি, প্লিজ এটা করবেন না। আমি খুব বিপদে পড়ে যাব। বাবার সামনে এই প্রসঙ্গটা তোলারই দরকার নেই। আপনি জানতে চেয়েছিলেন তাই আমি আপনাকে জানিয়েছি, দয়া করে বলবেন না এটা। আর দেখুন, আপনাকে তো স্কুলে যেতে হবে, আমাকেও সুপ্রিয়া আনতে যেতে হবে, এই সব কথা বলে তো লাভ নেই কোনো। আমি এগোচ্ছি, আপনি আসুন আসুন। অদ্ভুত এই পুরুষোত্তম সিংহের প্রভাব। মেয়ের প্রেমিককে মেনেই নিলেন না, এদিকে ছেলেকেও নিজের ভালোবাসার মানুষের থেকে দূর করে রাখলেন। আর আয়ুষ্মান বাবু যেমন মানুষ, কোনোদিনও যে মুখ ফুটে নিজের ভালো লাগা বা ভালোবাসার কথাটা বলবেন সেটাও আমার মনে হয় না। না, এটা চলতে দেওয়া যাবে না। আমাকে কিছু একটা করে আয়ুষ্মান বাবুর মন থেকে পুরুষোত্তম সিংহের এই প্রভাবটা কাটাতে হবে। ওনাকে বোঝাতে হবে কোনো না কোনো সময় নিজের মুখটা খুলতেই হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাদু ভাই তো বাড়ির বড় ছেলে, ওর বিয়ে নিয়ে আমাদের এখন ভাবা উচিত। আয়ুষ্মানের বিয়ে? বৌমা, আমার অত সুন্দর নাতিটা কতদিন আইবুড়ো হয়ে থাকবে শুনি? বড় খোকা, আমি ভাবছি অষ্টমীর সঙ্গে ওর বিয়ে দেব। আমি জানি অষ্টমীকে তোর পছন্দ না, তোর ওপর কথা বলেছে, কিন্তু তেজি মেয়ে। দাদু ভাই একটু ভালো মানুষ করছে, অষ্টমী দেখবি দাদু ভাইকে চনমনে করে দেবে। আর ওর সঙ্গে যা হয়েছে ঘরের মধ্যে হয়েছে, মনে রাখিস না। আমি ওকে বলবো তোর কাছে এসে ক্ষমা চেয়ে নিতে। এই বিয়েতে রাজি হয়ে যা বড় খোকা, ও আর কোনো অশান্তি করবে না। আমি তোকে কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি। এই কথাটাই আর 5 মিনিট আগে বললে পারতেন। কেন? আমি পাত্র ঠিক করে ফেলেছি। এই নিয়েই গায়ত্রীর সঙ্গে ঝামেলা হচ্ছিল আমার। ওর বক্তব্য আমি নাকি তাড়াহুড়ো করছি। পত্র ঠিক করে ফেলেছিস মানে? এদিকে আমি তো ভাবছিলাম। আমি কথা দিয়ে ফেলেছি মা। উচ্চয়নী মানে তোর ওই বন্ধু প্রদীপের মেয়ে? এই তো মনে করতে পেরেছো মা। আমি ওর সাথে আয়ুষ্মানের বিয়ের পাকা কথা বলবো বলে ঠিক করেছি। ওরা তো এতদিন সম্বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছিল, কত হাতে পায়ে ধরলো, কিন্তু তুই তো তখন রাজি ছিলিস না। বললি আয়ুষ্মানের বিয়ের কথা এখন ভাবছিস না। তখন ভাবিনি বলে এখন ভাববো না তেমনটা তো হতে পারে না মা, তাই না? দেখো, তখন গ্রহ নক্ষত্রের অবস্থান ঠিক ছিল না, তাই আমি রাজি ছিলাম না। এখন সব ঠিক আছে, তাই আমিও রাজি হয়ে গেছি। উজ্জয়িনীর সাথে আয়ুষ্মানের বিয়ে ঠিক করে ফেললেন, অথচ আমায় একটা কিছু জানালেন না। এরকম তো হওয়ার কথা ছিল না। তুমি তো আমায় কথা দিয়েছিলে কোনোদিন আয়ুষ্মানের বিয়ে দেবে না। আমার দুর্জয় আর রক্তিম বংশের প্রদীপ এগিয়ে নিয়ে যাবে, ওরাই উত্তরাধিকার পাবে। তাহলে আমায় বিশ্বাস করো তো? সে কথা জানো না তুমি? তাহলে এটাও নিশ্চয়ই জানো যে তোমাকে দেওয়া কথা আমি কখনো ফেলতে পারি না। নিশ্চিন্তে থাকো গায়ত্রী, উত্তরাধিকার দুর্জয় আর রক্তিমই পাবে। আয়ুষ্মান সেখানে ভাগীদার হতে আসবে না, আর আমার কথার অন্যথাও হবে না। কিন্তু বিয়েটা হলে যে... যা সিদ্ধান্ত নিয়েছি অনেক ভেবেচিন্তে নিয়েছি গায়ত্রী। একবার ভেবে দেখো, উজ্জয়িনীর জায়গায় অষ্টমী বাড়ির বউ হয়ে এলে কারুর জন্যই সুখকর হতো না। তাই মাকে আটকানোর জন্য এই কাজটা আমাকে করতে হলো। আর একবার বলে যখন দিয়েছি তখন ব্যবস্থা তো নিতেই হবে। অষ্টমীর ব্যাপারে মা কথা বাড়ানোর আগেই উজ্জয়িনীদের এ বাড়িতে ডাকতে হবে। বুঝতে পেরেছ? সবটাই যে অঙ্ক গায়ত্রী, অঙ্ক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমার সিজার হয়েছিল, আমার একটু কমপ্লিকেশনস ছিল কিছু, তো মা বলেছিল 5-6 মাস আমার কাছে থাকো।
ওদের কথা ছিল না বিয়ে মানে ছেলে হয়ে গেছে যখন ফিরে আসতে হবে 1.5-2 মাসের মাথায়। তো যখন আমি ওর হাজবেন্ডকে জিজ্ঞেস করলাম যে দেখ এইভাবে তো সমস্যা হচ্ছে নানান রকম, তো কি করব, আলাদা হয়ে যাওয়া সম্ভব? বলে হ্যাঁ ঠিক আছে, তোর কাছে কোনো প্রবলেম হলো না। ছেলে যখন 2.5 মাস একদম সেই থেকে আলাদা হলো, তো মিউচুয়ালি ডিভোর্স হয়ে যাবার 6 মাস যেরকম টাইম লাগে সেরকম টাইম নিয়ে ডিভোর্সটা হয়ে গেল। তো সেই থেকে দিদি আমার লড়াই, ছেলেকে একা মানুষ করা, এবং আমার বাবা মারও যথেষ্ট বয়স হয়েছেন, তো এই করে চলছিলাম। তো আমার একজন দিদি ছিলেন, উনি বললেন এইভাবে চলবি কেন, কিছু একটা কর, তুই গার্মেন্টসটা শুরু কর। তো বাবাই আমাকে প্রথমে অল্প টাকা দিয়ে ফাইন্যান্স করলেন, বলে তুমি শুরু করো। সেই থেকে দিদি চলছে একটু একটু করে। আমি দোকান করিনি, নিজে হাতে ঘুরে ঘুরে বিজনেসটা করছি। ঘুরে ঘুরে মানে দোকানে দোকানে কোন অফিস টফিস স্কুলে জিনিসগুলো আমি নিয়ে যাই। তো নিয়ে যেতে এখন এমনটা চেন হয়েছে, ওরা নিজেরাই অর্ডার দেন যে তুমি এই জিনিসটা আনবে তো আমার জন্য, এই জিনিসটা আনবে তো। শুধু শাড়ি না, আমি কুর্তি করছি, বেডিং এর উপরেও করি। তো এখন বছরে আমি 5-6 লাখ টাকার মধ্যে রোল করতে পারি নিজে একা, ব্যবসা করে করতে পারছি। তো চেষ্টা করছি আরো যাতে এগিয়ে নিয়ে যেতে পারি। তো এই ধরো শাড়িগুলো আনো, শাড়িগুলোও তো একটা জায়গা থেকে জোগাড় করতে হয় তোমায়। এরকম দিদি আমি ফুলিয়া থেকে তাঁতির ঘর থেকে কথা বলে ফুলিয়া থেকে তাঁতের শাড়ি, বিষ্ণুপুর থেকে বিষ্ণুপুর সিল্ক, যেরকম ব্যাঙ্গালোর থেকে সাউথ ইন্ডিয়ান জিনিস, এরকম নানান জায়গা থেকে নিজে নিজে গিয়ে গিয়ে মানে কাউকে দিয়ে আনাই না, নিজে যাই। মানে তুমি ট্রাভেল করো একদম নিজে। আর বাবা আমাকে একটা, আমার ছেলে যখন 6 মাস স্কুটি কিনে দিয়েছিলেন একটা, ওই স্কুটি কিনে দেওয়াতে আমার ট্রাভেল করতে খুব স্কুটি করে বেরিয়ে একদম মানে গড়িয়া হোক, চিতপুর হোক, নানান জায়গায় আমি দূরে দূরে যাই, মানে কাছাকাছি না, গাড়ি নিয়ে যাই যাতে জিনিসগুলো আমাকে ক্যারি করতে পারি। কিন্তু সংযুক্ত এখন তো অনলাইন থেকে মানুষ প্রচুর কেনে। আমি যদি অনলাইনে করি না কেন, অনলাইনে বসতে গেলে সময় লাগবে। আমার দিদি বয়স্ক মা বাবা, ছেলে, স্কুল, কাজ এসব করে আমার সারাটা দিন কেটে যায়। তো অনলাইনে করতে গেলে যে সময়টা আমি পাই না। তো আমি নিজে চিন্তা করলাম যে এইটা আমার কাছে চ্যালেঞ্জ, সবাই অনলাইনে করে, আমি অফলাইনে করবো। এবং সত্যি কথা দিদি আমি করে উঠতে পেরেছি। নিজে ঘুরে ঘুরে যখন তুমি সেল করছো, তার মানে অনেকটা টাইম তোমাকে বাড়ির বাইরে থাকতে হয়। একদম একদম। তো সেই সময় ছেলেকে কিভাবে সামলায়? ছেলে তোমার বাড়িতে? মা, আমার মা একদম মানে তেল মাখানো, চান করানো, খাওয়ানো সব মা করে। শুধু পড়াশোনার দিকটা আমি দেখি, স্কুলে আনা পড়ানো সেগুলো আমাকে করতে হয়, আর বাদ বাকি মা ওকে বুড়ো করে একদম। সেই জন্য আমি বেরোতে পেরেছি। আর তুমি তখন স্ট্রং লেডি হয়ে গেছো, তোমার জীবনে এতগুলো ধাপ গেছে, এত কিছু তুমি জীবনে দেখেছো, সহ্য করেছো, এখন তুমি সেগুলো থেকে ওয়াকিবহাল হয়ে গেছো। আমি মানে এটা আমার স্ট্রং হয়ে গেছে, দুর্বল মনে হয় না। দুর্বল আর হলে তো হবে না, একা মনে হয় না, এটাই লড়াই করতে হবে। একদম দিদি, এটাই শক্তি। আমার সামনে এগোতে হবে, ছেলেকে মানুষ করতে, আমার একটাই লক্ষ্য। অনেক শুভেচ্ছা রইল সংযুক্তা তোমার ব্যবসার জন্য। আর এই শাড়িগুলোর কিরকম কি প্রাইস রেঞ্জ তুমি রাখো? আমি দিদি হ্যান্ডলুম শাড়িগুলো একদম 600-700-র মধ্যে রাখি, যাতে সবাই সাধারণভাবে কিনতে পারে। বেশিরভাগ রেঞ্জ আমার 1500-এর মধ্যে। এগুলো দিদি সব দিদি একদম ফুলিয়া তাঁতের ঘর থেকে আনা। সব কিরকম রেঞ্জের? সব প্লেন একদম দিদি, এগুলো 600-700-এর মধ্যে দিদি, যাতে সাধারণ সবাই যাতে কিনতে পারে। এগুলো ঢাকায় দিদি, এগুলো 1500-এর মধ্যে। আর এগুলো সব দিদি, এইটাও 700, সব এগুলো সব হ্যান্ডলুম। শুধু এই দুটো ঢাকাই আছে, আর এগুলো সব হ্যান্ডলুম, যাতে সাধারণভাবে সবাই পরতে পারে। খুব ভালো, থ্যাংক ইউ দিদি। পরিশ্রম করছো, অনেক ভালো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। নাচের প্রফেশনে কিভাবে আসলে? ছোটবেলা থেকে নাচ গান প্র্যাকটিস করতাম, চর্চা ছিল। তো ব্রতচারী নৃত্য যেমন ঝুমুর, আদিবাসী, টুসু, এগুলো প্রায় লুপ্ত হয়ে গেছে। সেইটা বাঁচিয়ে রাখার জন্য বা প্রচার করার জন্য এই প্রফেশনটাকে বেছে নিয়েছি। এবং এটার জন্য আমি বিভিন্ন স্কুল কলেজে দিদি ট্রেনিং করিয়ে রাজ্য স্তরে সার্টিফিকেট দিই। এই ব্রতচারী ট্রেনিংটাও শুধু আমাদের জীবনে যে 5টা ব্রত আমাদেরকে পালন করতে হয়। কি কি ব্রত? জ্ঞানব্রত, সমব্রত, ঐক্যব্রত, আনন্দব্রত, সত্যব্রত। এই প্রত্যেকটা ব্রতের কি আলাদা আলাদা মানে আছে? হ্যাঁ, জ্ঞানব্রত মানে আমরা বড়দের কাছ থেকে জ্ঞান নেই। সমব্রত মানে শ্রম কাজ করতে হয়। সত্যব্রত আপনার সত্যের পথে থাকতেই হবে। ঐক্যব্রত বলতে ঐক্যতা তাকে শেখাতে হবে। এবং কনিষ্ঠ আনন্দব্রত, মানুষের মধ্যে আনন্দটা হারিয়ে গেছে, সেই আনন্দটা না থাকার জন্য এই পরিস্থিতি আমাদের আজকে দেখতে হচ্ছে। সবকটাই দরকার জীবনে, প্রত্যেকটা মানুষকে এই 5টা ব্রতকে নিয়েই এগিয়ে যেতে হবে। এবং ছোটবেলা থেকে খুব স্ট্রাগল করেছি। মানে প্রথমে বুঝতে পারিনি, তার বোনকে বিয়ে দেওয়ার পরে ও ফিরে চলে আসে, ওর হাজব্যান্ড অন্য জায়গায় চলে যায় বলে। তো বাবা মা ওকে আনার পরে বাবা মা ঠিক 1 বছর এবং 6 মাসের মধ্যে মারা যায়। ওই বোনকে, বোনের মেয়েকে নিয়ে আমাকে চলতে হচ্ছে, এখনো লড়াই করছি। তো কোথায় কোথায় যান পারফরমেন্স করতে? হুগলি, তারকেশ্বর, নামখানা, সাগর, মুর্শিদাবাদ, বহরমপুর, সব জায়গায়, আন্দামান, সব জায়গায়, বাঁকুড়া। সেটা কি আপনি দল নিয়ে পারফর্ম করেন? না, স্কুল কলেজে ট্রেনিং করাই। ধরুন একটা স্কুলে
200 জন স্টুডেন্ট ক্যান্ডিডেট হলো, তো আমরা একটা টাকা নেই ওখান থেকে স্টুডেন্টদের কাছ থেকে। সেই টাকাতে আমরা 10 দিনের ট্রেনিং করাই, লাস্ট দিন প্রোগ্রাম করাই এবং সার্টিফিকেট রাজ্য স্তরে দেয়, যেটা শিক্ষার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে লাগে। আর তারপর আমাদের টিম আছে, তো ওই টিম আমরা বিভিন্ন জায়গাতে অর্গানাইজ করতে পারি। তো এই নতুন প্রজন্মের মধ্যে কিরকম দেখছেন? কারণ এখন তো আমাদের এইসব সংস্কৃতিগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে সব। তো যখন নতুনদের কাছে যান, আপনারা তখন অনেক সিনিয়র, তখন নতুনদের কি ইন্টারেস্ট দেখেন আছে? প্রথমে চায় না দিদি, বা যখন প্রোগ্রাম হয় তখন বলে হয় ব্রতচারী কি নাচ হবে, লোকনৃত্য কি হবে, কিন্তু তারপর যখন 3 দিন 4 দিন হয়ে যায় আমার আগে ওরা সব ক্লাসরুম সাজিয়ে রেখে দেয়। আপনার দলের একটা নাচ দেখবো? অবশ্যই দিদি। আমরা পুষ্পরবে টুসু পাতিব, আমরা টুসুরি পূজা করিব, পুষ্পরবে টুসু পাতিব। চল সরদা চল বরদা কুলিতে বদ বাঁধব, চল সরদা চল বরদা কুলিতে বদ বাঁধব, কুলির জলে স্নান করিয়া বরদা চুল শুকাব, পুষ্পরবে টুসু পাতিব, আমরা টুসুরি পূজা করিব, পুষ্পরবে টুসু পাতিব। 1 সরাপে 2 সরাপে 3 সরাপে লোক চলে, আমার টুসু মাঝে চলে 3 বাতাসে গাড়ালে, পুষ্পরবে টুসু পাতিব, আমরা টুসুরি পূজা করিব, 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 পুষ্পরবে টুসু পাতিব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনাদের অত্যন্ত প্রিয় অভিনেত্রী ইন্দ্রাণী। কেমন আছো? ঠাক 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 ঠাক। তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। শরীরপত্র সব ঠিকঠাক? এই যে জায়গাটা, এখানে কি প্রথম থেকেই আছিস? না দিদি, এখানে প্রথম থেকে নেই। আসলে এটা 1 বছর হয়েছে আমি কিনেছি বাড়িটা। হ্যাঁ দিদি, কারণ রেন্টে থাকতাম তো অনেক সমস্যা হতো, ওই জন্য নতুন ফ্ল্যাটটা নিলাম। 1 বছর হলো এটা। আর স্টুডিওর খুব কাছাকাছি, যাতায়াতের সুবিধা আছে। হ্যাঁ, ওই জন্য বিশেষ করে। এখানে যে ফ্ল্যাট কিনলে, আসল বাড়ি কোথায়? আসল বাড়ি পুরুলিয়া দিদি। পুরুলিয়া? হ্যাঁ, পুরুলিয়া থেকে আমার মা আর বোন তোমার সাথে দেখা করার জন্য এসেছে। চলো গিয়ে মা আর বোনের সঙ্গে গেলাম। চলো। নমস্কার দিদি। বসো বসো বসো। মা নমস্কার। কি নাম? পারুল পাল। তোমার কি এই একটি মেয়ে? না, আমার 2টো মেয়ে। এটা বড়। বোন কি করে? বোন এখন পড়াশোনা করছে 12। পুরুলিয়াতেই কি লেখাপড়া সমস্ত কিছু? হ্যাঁ, পুরুলিয়াতেই আমার লেখাপড়া, কিন্তু আমি এইচএস পর্যন্ত পুরুলিয়ায় পড়েছি, তারপরে আমি কলেজ করতে কলকাতা চলে আসি। পুরুলিয়া খুব সুন্দর জায়গা। খুব সুন্দর জায়গা, মানে আমি যখনই ছুটি পাই, যখনই মনে হয় কোথাও ঘুরতে যাই, তখনই আমি পুরুলিয়া চলে যাই, কারণ এত সুন্দর পরিবেশ। আর আমার না গাছ, ছাদ, হাওয়া এসব খুব পছন্দ। আমাকে বলো, তোমার মেয়ের কি ছোটবেলা থেকে এই যে নাচ গান অভিনয়ের শখ? হ্যাঁ, নাচটা ছিল। অভিনয় হলো ওর মাধ্যমিক যখন হয় তখন সেই কোয়েলকে দেখতো, জিতকে দেখতো, মা আমি হিরোইন হব, মা আমি জিতের সাথে বই করব। একবার তো বলেছিল জিত দেখ আমি বিয়ে করবো। আগে ছোটবেলায় করতো না, দেওয়ালে সেই বাচ্চারা লিখে রাখতো, আমি লিখতাম জিত প্লাস ইন্দ্রাণী, জিত প্লাস, এইসব করতাম আমি। আর এখন ভাবি কি করেছি আমি। তারপরে কলকাতায় আসা হলো কি করে? আমি ভাবলাম যে আমি নাচের জন্য যাবো, তো নাচের জন্য তো ধরো 2 দিন, তো এবার 2 দিনে তো আমার অ্যাক্টিং হবে না। আমি বললাম তাহলে একটু কলেজের সূত্রেই যাই। তখন কলেজে বাবা রাজি হলেন? রাজি হওয়া মানে কান্না কাটি জানো, 1 সপ্তাহ শুধু ঘুরিয়েছে। তারপরে আমার লাস্ট মুমেন্ট অ্যাডমিশনের, আমি তো এবার আমি যাবো, আমি বুঝে গেছি তুমি আমায় নিয়ে চলো, আমি বাড়িতে। তারপরে এই প্রফেশনে এলে কি করে? কলেজে ভর্তি হলাম। তারপর কলেজে ভর্তি হওয়ার পর 1 বছর আমি শুধু ট্রাই করলাম। আমি তো জানতাম না, কেউ আমার ফ্যামিলির কেউ এই ইন্ডাস্ট্রির না, আমি জানতাম না কিছু। তারপর যে কোথায় কি হয়, তখন শুনলাম যে পোর্টফোলিও হবে, প্রথম পোর্টফোলিও করতে হবে। তখন বাপিকে বললাম, সেই বাপি বুঝতে পেরে গেল যে আমি তাহলে এবারে অ্যাক্টিংয়ের করছি। তো বাপি আমার এরকম কোনোদিন হয়নি জানো তো, বাপির কাছে কিছু চেয়েছি পাইনি, সঙ্গে সঙ্গে আমাকে বললো ঠিক আছে পোর্টফোলিও টাকা দিয়ে দিল। কিন্তু
ভাবি বলছে তুই যেখানে পোর্টফোলিও করতে যাবি সেখানে কিন্তু তুই 10 জন ছেলে নিয়ে যাবি, কারণ ওটা ঠিক কিনা তোকে যদি কিডন্যাপ করেন এরকম আমি ভাবি। আমি 10টা ছেলে নিয়ে যাবো ওখানে? আমি বলছে হ্যাঁ তোর বন্ধুগুলোকে ফোন কর। ইভেন আমি সত্যি কথা বলছি 4 জনকে নিয়েও গিয়েছিলাম ওখানে, যেখানে আমার পোর্টফোলিও হয়েছে। ফোন আসে যে এরকম এরকম ব্যাপার, এই হাউস থেকে ফোন করছি। এবার সেখানে গেলাম, তারপর দেখলাম যে হ্যাঁ সব ঠিকঠাক, লুক সেটিং হচ্ছে। এবং একদিনের মাথায় আমার এগ্রিমেন্ট হয়, লুক সেট হয়, সব কিছু একদিনের মাথায় হয়। আমি ভাবছিলাম মা এত সাপোর্ট করেছে, মা সবসময় মানে আমার দুঃখ সুখ সব কিছুতে আছে, মা সবটা জানে, মা হয়তো এটা করবে। আমি দেখছি আমার মা ফোন করে বলছে তোর বাপি তো মিষ্টি দিচ্ছে, মানে মিষ্টি জামা কাপড়, মানে দোকান মানে বাড়ি বাড়ি গিয়ে বলে আসছে আমার মেয়ের এই সিরিয়ালটা। মানে আমিও ভাবতে পারিনি যে ও এতটা খুশি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জগদ্ধাত্রী, 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 এই তো জগদ্ধাত্রী, এনাও। মানে এত আইসক্রিম, এতগুলো আইসক্রিম কে খাবে বলো তো? আরে তুমি যেটা খুশি খাও না। দাঁড়াও, এই নাও ভ্যানিলা, এই নাও বাটারস্কচ, এই নাও অরেঞ্জ, এই নাও চকলেট, এই নাও ম্যাঙ্গো, আরো আছে। আমি আমি এত আইসক্রিম খাবো না স্বয়ম্ভু। তোমাকে খেতে হবে না, খাবে তো আমাদের সন্তান। স্বয়ম্ভু, এটা এখানে কি করে এলো? ভাঙলো কি করে? কি হলো জগদ্ধাত্রী? কি করে ভাঙবে? পড়ে গিয়ে ভেঙেছে, পড়ে গেছে আমার হাত থেকে, তাই ভেঙে গেছে। আবার কি? এখানে কাপ ভাঙা। শানু, শানু দাঁড়াও, এগুলো তুমি ছাড়ো না। কাপ ভাঙা কি? তুমি ওদিকে চলো, ওদিকে চলো, আমি বলছি তোমাকে। এটা হাত থেকে পড়ে ভেঙে গেছে, ওটাও হাত থেকে পড়েই ভেঙে গেছে হয়তো। আর কি? আর কি? না, তুমি সত্যি কথা বলছো না জগদ্ধাত্রী। তুমি আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও জগদ্ধাত্রী। কি করে হলো এগুলো? বলো কি করে হলো? তোমাকে সত্যি কথা বললে তুমি তো টেনশন করবে না তো স্বয়ম্ভু? না। তুমি যখন বেরিয়ে গেলে দরজাটা খোলা ছিল, আমি এই দরজাটা দিতে ভুলে গেছিলাম। তখন কেউ একজন ঢুকে এসেছিল। কি বলছো কি তুমি? হ্যাঁ, কেউ একজন ঢুকে এসেছিল, আমাকে মারার চেষ্টা করেছিল। আমি কোনো মতে নিজের প্রাণ বাঁচাই, তারপর লোকটা পালিয়ে যায়। লোকটা চলে যাওয়ার পর আমার কাছে একটা ফোন আসে। আমাকে ফোন করে বলা হয় আমার সন্তানকে নাকি জন্মাতে দেবে না, যাতে ওই মুখার্জি বাড়ির দরজায় কেউ কোনোদিনও কোনো দাবি দাবা নিয়ে দাঁড়াতে না পারে। কে ফোন করেছিল? কে ফোন করেছিল? কে ফোন করেছিল বলো তুমি? তুমি বলো কে ফোন করেছিল? চুপ, চুপ করো, শান্ত হও। তুমি এরকম করছো কেন? তুমি চুপ করো, আমি আছি তো স্বয়ম্ভু। তুমি এত চিন্তা করো না, আমি আছি তো। দাঁড়াও, নাও আইসক্রিম খা। আমি আমার সন্তানকে অনাথ দেখতে চাই না জগদ্ধাত্রী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখতে এসেছিলাম তোমরা কেমন আছো, বুঝতে এসেছিলাম। হঠাৎ করে আকাশ থেকে জমির ওপর পড়লে
স্বপ্নগুলো খান খান করে ভাঙলে কেমন লাগে সেটাই বুঝতে এসেছে। থাক না মাম্মি, ও বুঝবে না, ওকে বুঝিয়ে লাভ নেই। ও ফার্স্টে উৎসবের দিকে হাত বাড়িয়েছিল, সেই স্কিমটা সফল হয়নি। তারপরে স্বয়ম্ভুদাকে নিয়ে ওই বাড়িতে নাটক করে ঢুকেছিল। ও বোধহয় কোনোভাবে খবর পেয়েছিল যে রাজনাথ মুখার্জির এক্স ওয়াইফের কোনো সন্তান আছে, আর সেই গেমটাই খেলতে গেছিল, যাকে বলে ডার্টি গেম। এই ভদ্রভাবে কথা বল, তুই কিন্তু আমাকে চিনিস। হ্যাঁ আমি তোকে চিনি, তোকে আমি খুব ভালো করে জানি। তোর মুখ চলে, তুই মারপিট করতে পারিস, তুই বন্দুক চালাতে পারিস, কিন্তু জানিস তো যাই করিস না কেন ওই মাইনের টাকা ওটাতেই তুই বাঁধা, ওর বাইরে তুই যেতে পারবি না। যাকে যে কথাটা বলতে তোকে এসেছিলাম, যদি বেশি টাকা পয়সার প্রয়োজন হয় না আমাদের অফিসে আসিস, নতুন রিক্রুটমেন্ট চলছে। তোদের যা পে স্কেল তার থেকে অনেক বেশি পে স্কেল দেবে। মাম্মি বলুন না। হ্যাঁ, আমাদের অফিসে প্রচুর লোক নেওয়া হচ্ছে। তোমাদের পে স্কেল এখন যা তার চেয়ে যদি বেশি চাও তাহলে কিন্তু জয়েন করতে পারো। আমরা কর্মচারী খুঁজছি। চল। দাঁড়ান, গলা ভিজিয়ে যান। আমাদের সফটার চা খেয়ে যাবেন না? দেখে যান আমরা কেমন আছি। খুব ভালো আছি, আমরা আনন্দে আছি, সুখে আছি, বিশ্বাস করুন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, কোথাও একটা খটকা কিন্তু আছে। আমার সন্তান যাতে ভবিষ্যতে কোনোদিন ওই মুখার্জি বাড়ির দরজায় কোনো দাবি নিয়ে দাঁড়াতে না পারে, সেই জন্য আমার সন্তানকে শেষ করে দেওয়ার চেষ্টা চলছে। বুঝতে পেরেছেন? তার মানে আপনাদের এই চার মূর্তি কিংবা বাইরের কেউ কোনো না কোনো ভাবে আমাদের ওপর নজর রাখছে এবং আমার সন্তানকে মেরে ফেলার চেষ্টা করছে। বিশ্বাস করুন, সে মুখার্জি বাড়ির বাইরে হোক কিংবা মুখার্জি বাড়ির ভেতরে, তাকে না তুলে নিয়ে সে আরং ধলাই দেবো বলে রাখলাম। একদম চুপ, গলা তুলে কথা বলবেন না। আপনার কেসটা কিন্তু এখনো সলভ হয়নি, আর এই যে উৎসব, ওর কেসটাও কিন্তু ঝুলছে। সেই সব কটা ফাইল আবার ওপেন করা হবে। অনেক হয়েছে উৎসব মুখার্জি, তোমার এই কলতলা কালচার বউ, তোমার এই ধনী মার, তোমাদের বাড়িতে বসে বসে খাওয়াই এই ঘর জামাইকে নিয়ে মানে মানে কেটে পড়ে এখান থেকে বেরিয়ে যাও বলছি। আর না হলে কিন্তু আমাকে খুব ভালো করে চেনো তুমি। এটাই এক্সপেক্ট করছিলাম, এটাই কলতলা কালচার আসলে তুমি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যাঁ আমি ভেন্যুটা চেঞ্জ করেছি। নির্বাচনী সভা, হ্যাঁ হ্যাঁ ডিএস কলোনিতে হবে। ঠিক আছে, রাখছি আমি। একি তুমি আমার বাড়িতে? সেদিন আপনি আমাদের বাড়িতে এলেন এত গিফট নিয়ে, আমি গ্রহণ করতে পারলাম না, কোনো আতিথেয়তা করতে পারলাম না, একটু বসে খাওয়াতে পারলাম না। তাই ভাবলাম আপনার কাছে আসি, একটু নেমন্তন্ন করে যাই, এই কার্ডটা দিতে এলাম। কিসের কার্ড? আমি একটা হসপিটাল তৈরি করছি, সঙ্গে রয়েছেন আমার স্বামী, আমরা দুজনে মিলে একটা হাসপাতাল নির্মাণ করছি। ওনারই জমি, সেই জমির ওপর গরিবরা যে স্বপ্ন দেখেছিল, যে স্বপ্নের কথা আপনারা বলেন, হ্যাঁ সেই স্বপ্নের প্রাসাদ তৈরি হবে। সেখানে সমস্ত গরিবরা চিকিৎসা পাবে, মাথার ছাদ পাবে, অন্ন পাবে। বুঝতে পেরেছেন? তাই
তাই আপনাকে নিমন্ত্রণ করলাম। আপনি আসবেন, এসে আমাদের আপনাকে সেবা করার সুযোগ দেবেন। অসম্ভব, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। সে কি, আপনি তো পাশেই নির্বাচনী সভা করছেন, তা আমাদের ওখানে একটু আসতে পারবেন না? সবাইকে মাটিতে বসিয়ে ঢালাও খিচুড়ি, আলুর দম, ছ্যাঁচড়া, চাটনি, মিষ্টি সব খাওয়ানো হবে, আপনিও বসে পড়বেন। যোগমায়া, তুমি বুঝতে পারছো না তুমি কার সাথে এইভাবে কথা বলছো? বুঝতে পারছি, একটা ক্রিমিনাল যে নিজের নাতির প্রতি অন্ধ স্নেহে বশবর্তী হয়ে একটা মেয়ের খুনের অপরাধে জড়িয়ে পড়েছে। এই রেহান, ওকে বোঝাও ও কার সঙ্গে কথা বলছে। আমার স্ত্রীর প্রতি সম্পূর্ণ বিশ্বাস আছে। ও যা বলছে আর যার সাথে বলছে একদম ঠিক বলছে। রেহান, রেহান তুমি জানো চ্যাটার্জি গ্রুপও জানে এই গায়ত্রী রায়ের কতটা অবদান আছে তোমাদের এই কোম্পানিতে। এই গায়ত্রী রায় না থাকলে না তোমাদের এই চ্যাটার্জি গ্রুপ হতো না। হ্যাঁ, একদম ঠিক বলেছ। চোরে চোরে মাস্তুতো ভাই। চোখ রাঙাবেন না, চোখ রাঙিয়ে লাভ নেই। বেরিয়েছিলাম সবাইকে নিমন্ত্রণ করতে, তাই ভাবলাম আপনাকেও করে যাই। আপনি আসবেন, হ্যাঁ, আপনার অপেক্ষা করব। চলুন। দাঁড়াও, আমার জন্য অপেক্ষা করো না, তাহলে সবচেয়ে বড় ভুল করবে। আমি যদি পৌঁছে যাই খুব বিপদ ঘটবে। আপনি কোনো বিপদ ঘটাতে পারবেন না। পামেলা খুনের সমস্ত তথ্য আমার কাছে আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে এসো বাবা, এসো 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 এসো, তুমি এসেছো, কি সৌভাগ্য। হ্যাঁ, আজকে বড় খুশির দিন গো। চলো বাবা, চলো ঘরে যান। আরে না 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 না, ঘরে না, শুভ লগ্ন পেরিয়ে যাবে, আগে ইনোগ্রেট করে নি, তারপর। কি করে নেব? কিছু না, উদ্বোধন করবে আপনার মেয়ে যোগমায়া। যোগমায়া উদ্বোধন করবে? যোগমায়া, শুক্লা শুক্লা শুনছো, যোগমায়া উদ্বোধন করবে। আজ আমাদের বড় সুখের দিন গো, বড় সুখের দিন। তোমাদের খুব মঙ্গল হবে, তোমাদের খুব মঙ্গল হবে। আমি আশীর্বাদ করি তোমরা দীর্ঘায়ু হও, তো এরকম মানুষ যেন যুগে যুগে জন্মায়, যুগে যুগে জন্মায়। জামাই বাবা, তোমরা যা করলে তা আমরা ভাবতেও পারিনি। আমার মেয়েকে তোমার চরণে স্থান দিয়েছো, এই ডিএস কলোনিতে তুমি হাসপাতাল বানাচ্ছ, আমাদের ঘর দিয়েছো, সব দিয়েছো, সব। তোমাকে প্রণাম জানাই বাবা, প্রণাম জানাই। ছিছি, হাত জোর করছেন কেন? আপনি বরং আশীর্বাদ করুন। কি করছো তুমি? তুমি এত ধনী বাড়ির ছেলে, তুমি আমাদের প্রণাম করছো? হ্যাঁ, তো সম্পর্ক তো তাই, প্রণাম করবো না? ফ্যামিলি ড্রামা চলছে নাকি? এখান থেকে কয়েকশো গজ দূরে আমার নির্বাচনী সভার মঞ্চ তৈরি হয়েছে। এখানে শুভ উদ্বোধন করে আমি ওখানে চলে যাব, গিয়ে ওখানে বলবো, লোকজনদের বলবো যে দেখুন দেখুন ডিএস কলোনির লোকজনদের দেখুন, বলবো দেখুন কিভাবে লড়াই করেছে চ্যাটার্জি গ্রুপের বিরুদ্ধে, কিভাবে লড়াই করে ছিনিয়ে নিয়েছে তাদের অধিকার। আর যোগমায়ার মতন মেয়েকেই তো আমাদের দলে দরকার। আমাদের পার্টি তোমাদের পাশে আছে, আমাদের দল তোমাদের পাশে আছে। সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এখানে প্রেস,
মিডিয়া সবাই চলে এসেছে, তাই দেরি না করে শুভ উদ্বোধন করে সোজা চলে যাব মঞ্চে নির্বাচনী সভায় বক্তৃতা দেবার জন্য। আমরা আপনাদের পাশে আছি। এই হাসপাতালের জন্য আমাদের দল আপনাদের পাশে আছে। এখানে কোনো রাজনীতি নেই, আছে শুধু মানবিকতা। মিন্টু বাবু, আপনি আমাকে বাবু বলে ডাকছেন? হ্যাঁ, আমি তাহলে ওই ফিতে কেটে মঞ্চে চলে যাব। এক মিনিট, তো গায়ে মানে না আপনি মোড়ল? এখানে এখানে তুমি আমাকে অপমান করো না প্লিজ। প্রেস, মিডিয়া সবাই রয়েছে, আমাকে অপমান করো না। তাহলে মানে আপনি এখান থেকে কেটে পড়ুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ তো দিব্যি ঠিকই আছো, কিন্তু তোমার চোখ মুখ এরকম শুকনো লাগছে কেন? খাওয়া দাওয়া করনি? হ্যাঁ, খেয়েছি। শিমুল, শিমুল, তো তোমাকে একটা কথা বলা খুব দরকার ছিল। কি বলা দরকার ছিল? কিছু হয়েছে? কি বলনি? পলাশরা আমার কাছে এসেছিল আমাকে শরবত খাওয়াবে বলে। আমি শরবত খাইনি, ছুঁড়ে ফেলে দিয়েছি। সে কি, খাওনি কেন? আমার মনে হলো আমি ওই শরবত খেলে অসুস্থ হয়ে পড়তে পারি। পরাগ, তুমি কি বলছো বলো তো এসব? আমি যা বলছি ঠিক বলছি। অকারণে সন্দেহ করছো না তো তুমি? হয়তো তুমি এমনি এমনি ওদেরকে নিয়ে সব ভাবছো। অকারণে নয় শিমুল, তুমি আমাকে খুব ভালো করে জানো। অকারণে আমি কোনো কিছুতে সন্দেহ করি না। নিশ্চয়ই কোনো কারণ ছিল, সেই জন্যই আমার মনে হয়েছে। আর তাই তোমাকে আমি সাবধান করে দিচ্ছি। তুমি যে কথাগুলো বলছো, আমার না সত্যি এবার খুব দুশ্চিন্তা হচ্ছে। খাবার দাবার গুলো তাহলে এবার আমি... তুমি এতটা চিন্তা করো না শিমুল। ভয়টা শুধু আমার একার নয়, ভয়টা কিন্তু তোমারও আছে। দেখো, আমি বলছি কি, দরকার হলে না আমি তোমার খাবার আলাদা করে ঢাকা দিয়ে রেখে যাব, তুমি আলাদা করে খেয়ে নিও, বুঝলে? সেটা তো ঠিক আছে, সে তো না হয় আমার ব্যবস্থা হলো। আর তোমার ব্যবস্থা? আমাকে নিয়ে ভেবো না, ও আমি ঠিক দেখে নেব। আমার চোখের সামনে যে রান্নাটা হবে সেই রান্নাটাই আমি খাবো, তাহলে তার কোনো অসুবিধা নেই। প্রমিস, প্রমিস, প্রমিস। হয়েছে? নিজের মুখটা দেখেছো ভালো করে? হ্যাঁ, চুল ফুল একেবারে উস্কো খুস্কো। কি গো তুমি? হ্যাঁ, আমি আসলে খুব খুব টেনশনে ছিলাম শিবুল। ভাবছিলাম এই কথাগুলো তোমাকে কি করে বলবো, তুমি যদি আপসেট হও। কি দেখলে? তুমি আসলে তো খুব শক্ত মনের মেয়ে। বাইরে থেকে দেখলে কেউ বুঝতে পারবে না তুমি আপসেট হয়েছো কিনা। যদিও আমি তোমাকে দেখলে ঠিকই বুঝতে পারি। দেখো, আপসেট তো একটু হয়েছে, কিন্তু আপসেট হওয়াটা তো কোনো সলিউশন না। একটা টেনশন কাজ করছে ভেতরে ভেতরে। এই দেখো না, আমি যখন বাড়িতে থাকবো না, ওদের হাতেই তো তোমাকে ছেড়ে যেতে হবে। তখন যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, সেটা নিয়ে একটু ভাবছি, সেটা নিয়ে একটু টেনশন হচ্ছে। না, এবার ভাবছি একটু মেকানিজমটা চেঞ্জ করতে হবে। কিরকম? দেখো, আমি ঠিক করেছি যে আমি না রান্না করে তোমার ঘরে রেখে দিয়ে যাব। আমি চলে যাওয়ার পর তুমি দরজাটা লক করে দেবে, খাওয়া দাওয়া করবে, তারপর দরজা খুলবে। আর কেউ কিছু দিলে একদম খাবে না। আমি তো এই কথাটাই তোমাকে বলতে চাইছিলাম শিবু। তুমি আমার টেকনিকটা আমার উপরেই প্রয়োগ করছো। আমিও খাবো না, সত্যি বলছি, কথা দিচ্ছি তোমাকে। দেখো, আমাদের নিজেদের সাবধানতা নিজেদের কাছে, নিজেদেরকে ঠিক রাখতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি।
আমি তো বলছি আমার কাছে কোনো ডকুমেন্টস নেই। হয়তো পুলিশের কাছে থাকতে পারে, পুলিশ জানে তার কাছে কি প্রমাণ আছে। আমার কাছে কোনো প্রমাণ নেই, আমার কাছে কিচ্ছু নেই। আমি সেসব কিচ্ছু বলছি না তোমাকে পলাশ। দেখো, তোমরা যদি অন্যায় না করে থাকো ঠিক আছে, তাহলে প্রতিবাদ করো। ভয় পাচ্ছ কেন? প্রতিবাদ? আমাদেরও তো সময় নেই, বুঝলে? তুমি আমার চাকরিটা খেয়েছো, এখন ওর চাকরি খাওয়ার জন্য তুমি উঠে পড়ে লেগেছো। কি গো তুমি আমাদের ধনে প্রাণে মারবে, তারপরে এই গোটা বাড়ির ভোগ দখল করে বসে থাকবে, এই তো? ভুল করছো, ভুল করছো তোমরা। শিমুলকে তোমরা এসব কথা বলছো কেন? শিমুল তো এসব কিছু করেনি, কেসটা তো শিমুল করেনি। তোমাদের যদি কিছু বলার হয় তোমরা থানাতে গিয়ে পুলিশকে বলো। ওরে বাবা, নিজের বউয়ের প্রতি তো দরদ উঠলে উঠছে তোর একেবারে। হ্যাঁ, এমনি সময় তো ভেবাকান্তর মতো এখানে বসে থাকিস চুপচাপ, কোনো কথা বলতে পারিস না। এইটে যেই নিজের বউয়ের নামে কথা উঠেছে অমনি রুখে দাঁড়াচ্ছিস। এইটাই আমি চাইনি, এইটাই আমি চাইনি যে আমার বাড়িতে এই সমস্ত হোক। কি ওর কথা শুনলে না? তুমি যখন থানায় যাতায়াত করছিলে তার মধ্যেই তারা কেসটাকে কোর্টে পাঠিয়ে দিয়েছে। এখন তুমি হ্যাঁ বলো আর না বলো, আমি তোমাকে বারবার বলেছি তুমি তো প্রথম থেকে এই কাজটা না করলেই পারতে বৌমা। হ্যাঁ, কি এমন মহাভারত অশুদ্ধ হতো শুনি? এখন কালকে ওদের কোর্টে ডেট পড়েছে, কোর্টে যেতেই হবে। আচ্ছা বৌমা, এই যা কিছু হয়েছে কীর্তিকলাপ, তার মূলে তো তোমাকে নেই তো হয়েছে, তাইলে তোমাকে ওরা ডেকে পাঠালো না? তোমাকে যেতে হবে না সেখানে? মা এখনো জানি না, আমাকে ডেকে পাঠাতেও পারে। কি করে জানবো বলো? হতেই পারে যে আমার নামে একটা চিঠি এলো। শোনো, তুমি কিন্তু নিজের সর্বনাশটা নিজে ডেকে আনলে। ওকে এইভাবে কথা বলছিস কেন? কিসের জন্য? ওর সঙ্গে এইভাবে কথা বলবি না। তোদের কিছু বলার থাকলে তোরা থানায় গিয়ে বল। আমি যা করেছি না আইনের পথে করেছি, আইনের বাইরে গিয়ে কিন্তু আমি কিছু করিনি। কিন্তু তোমরা যেটা করো সেটা আইনের বাইরে গিয়ে করো। কি করেছি আমি আইনের বাইরে? কি করেছি বলো? না, তোমার কাছে কোনো প্রমাণ আছে যে সেদিন আমি তোমাকে খুনটা করতে গেছিলাম? প্রমাণ আছে কি? লোককে টাকা খাইয়ে তুমি কিন্তু কিচ্ছু বিশ্বাস করাতে পারবে না। আবার এক কথা বলছো তুমি? কাকে টাকা খাইয়েছি আমি? বলো, কাকে টাকা দিয়েছি? থানায় টাকা দিয়েছি, কোর্টে টাকা দিয়েছি, কি বলতে চাইছো বলো? তুমি এখন একদম লুজ টক করবে না তো। এই সমস্ত কথাগুলোই না ও ওখানে গিয়ে বলবে। তুমি যাতে আরো শাস্তি পাও না, ও সেই চেষ্টাই করবে। কিন্তু কোনোদিনও ভালো চেয়েছে ও তোমার? কোনোদিনও ভালো চেয়েছে আমাদের? দেখো প্রতীক্ষা, একটা কথা বলি তোমাকে, বিশ্বাস করা না করা পুরোপুরি তোমাদের ব্যাপার। তোমাদের ভালো না চাইতে পারি, কিন্তু কখনো তোমাদের আমি ক্ষতি চাইনি। এই কথাটা না তোমরা কোনোদিনও আমাকে বলতে পারবে না। হ্যাঁ, হয়তো কোনো একদিন বুঝবে, নাও বুঝতে পারো। তোমরা যা মানুষ, তোমরা কোনোদিনও ঠিকঠাক বুঝবে না। যাক, আমি না স্কুলে যাচ্ছি, তোমাদের সাথে এসব কথা বলার আমার সময় নেই। তো তোমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে, তুমি স্কুলে যাও। হ্যাঁ, সেই তো আমাদের হাতে হুলিয়া ধরিয়ে এখন নিজে স্কুলে যাচ্ছে। কি আশ্চর্য, ও তো স্কুলেই যাচ্ছিল। যাই হোক, এই কাজটা কিন্তু তুমি ভালো করনি বৌমা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখলে তো ঠাকুর, আমি কেমন সাবানের বুদবুদের উপর স্বপ্ন আঁকছিলাম। স্যার তো বললেন আমাদের মধ্যে একটু বন্ধুত্ব হয়েছে ঠিকই, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক হয়নি, আর কোনোদিন হবেও না। তার মানে স্যারকে ঘিরে আমার অস্তিত্ব, আমার সংসার করার স্বপ্ন সবটা মিথ্যে ছিল, তাই না? তাই না ঠাকুর? সবটা মিথ্যে। কি হলো অনেক? কি বললো শ্যামলী? শ্যামলী সই করে দিয়েছে। কি বলছিস রে? সই করে দিল, কোনো ঝামেলা করলো না? আরে বাবা, এটা কি করে হলো? আমি তো বিশ্বাসই করতে পারছি না। তোমরা শ্যামলীকে সবাই ভুলছে না মামনি, ওনাকে ভুলছে না। আমিও এতদিন ওনাকে ভুলই চিনেছি। ঠিক করলাম না আমি?
একদম ঠিক করলাম না। সব দিক থেকে হার সেই আমারই হলো। শ্যামলী, শ্যামলী, আজ নাকি সুস্মিতা এসেছিল। ওই আমাকে প্রিয়া ফোন করে বলল অনি তোমাকে ওর ঘরে ডেকেছিল। তাহলে কি বিয়েটা একেবারে কাগজে কলমে পাকাপোক্ত করে নিতে চাইছে? বাহ, ঠাকুর একবারে মুখ তুলে চেয়েছেন। পাকাপোক্ত না গোটা স্যার, এই বিয়েটা চিরতরে ভেঙে ফেলার জন্য ডেকেছিলেন। ডিভোর্সের কাগজপত্র তৈরি করে সই করতে ডেকেছিলেন। কি বলছো কি শ্যামলী? আমি বিশ্বাস করতে পারছি না। তুমি আমাকে ডাকলে না কেন? কি হবে ঠাম্মি তোমায় ডেকে? কি লাভ বলো তো? স্যার তো নিজের মুখেই বললেন আমায় যে স্যার এই সম্পর্কটা রাখতে চান না। তাহলে আর কিসের জন্য ডাকবো তোমায়? না না, এটা হয় না, এটা কিছুতেই হতে পারে না, এটা আমি মানি না। তুমি তুমি প্রতিবাদ করলে না কেন? তুমি তোমার অধিকার চাইলে না কেন? কিসের অধিকার ঠাম্মি? কিসের অধিকার? স্যার আমার সাথে ভালো নেই, স্যার ভালো থাকতে চেয়েছেন, আর আমি স্যারকে ভালো থাকতে দেব না? এটা হয় নাকি? আমি স্যারকে মুক্তি দিয়ে দিয়েছি। স্যার মুক্তি চেয়েছেন, আমি মুক্তি দিয়ে দিয়েছি। আমি সই করে দিয়েছি। তুমি সই করে দিয়েছো শ্যামলী? কেন সই করেছো? আমি তো বলছি ঠাম্মি স্যার আমার সাথে ভালো নেই। আমি যাকে ভালোবাসি সেই মানুষটা ভালো থাকতে চাই, আর আমি তাকে ভালো থাকতে দেব না। আমি জোর করে সই করব না। এটা হয় নাকি? এটা হয় না ঠাম্মি। হয় না? কেন হয় না শ্যামলী? না, এই অনর্থ আমি মানবো না। আমি এক্ষুনি গিয়ে অনির সঙ্গে কথা বলবো। দাদুভাইয়ের সঙ্গে আমি কথা। ঠাম্মি না না ঠাম্মি, না ঠাম্মি যেও না, কিছু বলার দরকার নেই। ঠাম্মি, ঠাম্মি শোনো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। না না না, এটা হতে পারে না। আমি এখান থেকে চলে যাব, অনেক দূরে চলে যাব। শ্যামলী, শ্যামলী, তুমি জানো না তুমি কি ভুল করেছো? কেন তুমি ওই ডিভোর্স পেপারটায় সই করতে গেলে? আমাকে একবারও জিজ্ঞাসা করলে না কেন? আমি তোমাকে বলছি শ্যামলী, অনি তিস্তাকে ভালোবাসে না। ঠাম্মি তুমি তুমি এক কথা বলে যাচ্ছ। আমি বললাম তো ঠাম্মি, আমি ওখান থেকে সব কথা শুনেছি নিজের কানে। তোমাকে বলছিল না স্যার? আমি শুনেছি। শ্যামলী, বোকামি একটা। যত কথা শোনা যায় না সেটা সব সত্যি নয়। মানুষের অন্তরের কথাটা শুনতে হয়, মুখের কথা নয়। আচ্ছা ভেবে দেখো তো, কোনোদিন অনি তিস্তাকে ফোন করে বলেছে যে ওকে বিয়ে করতে চায়? নিজের মুখে কোনোদিন বলেছে? সেদিনকে রবীন্দ্র জয়ন্তীতে তিস্তা আসতে পারলো না, কত খুশি হলো অনি। তুমি ওর মুখের কথাটাই শুনলে এই নাকি তুমি তোমার স্যারকে ভালোবাসো? তার চোখের ভাষা পড়তে পারো না? তার মনের ভাষা পড়তে পারো না? বুঝতে পারো না যে তিস্তাকে অনি ভালোবাসে না? শ্যামলী, শ্যামলী, আমি অনিকে ভালোবাসায় ধাক্কা খেতে দেখেছি। আমি ওকে চিনি। তিস্তার প্রতি ওই টানটা ওর নেই। তুমি তো দেখেছো তিস্তা যখন অনিকে সমানে ঠেলে দিচ্ছিল তোমার দিকে, শ্যামলীর দিকে, তখন তো অনি আসতে চেষ্টা করছিল শ্যামলীর কাছে, কাছাকাছি আসতে চাইছিল। কেন করছিল? অনি তো ভালোবাসে শ্যামলীকে, তাই সে করেছে এটা। ঠাম্মি তুমি এইসব কথা বলো না ঠাম্মি। আমি না এত কিছু বুঝি না, আমি এত ভাবতে পারি না, আমার সব গুলিয়ে যায়। আমাকে তুমি গুলিয়ে দিও না ঠাম্মি, আমাকে গুলিয়ে দিও না। স্যার আমার থেকে মুক্তি চেয়েছেন, আমি স্যারকে মুক্তি দিয়ে দিয়েছি। আমি আর পিছনে ফিরে তাকাতে চাই না, আমি স্যারকে আর বিড়ম্বনায় ফেলতে চাই না। না না না, একদম না শ্যামলী, এটাই তুমি বলছি, তুমি ভুল করেছো শ্যামলী। কেন দিলে মুক্তি? আমি নিশ্চিত ছিলাম যে অনি 6 মাসের মধ্যে তোমার প্রেমে পড়বে, কিন্তু তার আগে তুমি যে ভুল করলে, যে গন্ডগোলগুলো করে ফেললে, তারপর তার কিছু করার পথ থাকলো না।
শ্যামলী, আমি বুঝতে পারিনি তোমার ভালোবাসা তো পলকা। নিজের ভালোবাসার মানুষকে এত সহজে ছেড়ে দিলে শ্যামলী। এমন কথা বলো না ঠাম্মি, আমার ভালোবাসার উপর সন্দেহ করো না। আমার ভালোবাসা পলকা নয়। আমি স্যারকে মুক্তি দিয়েছি ঠিকই, কিন্তু সেটা স্যারের কথা ভেবেই। স্যারের মনের অশান্তি আমি যে সহ্য করতে পারি না ঠাম্মি, সেই কারণেই আমি স্যারকে মুক্তি দিয়েছি। কিন্তু আমি এটাও জানি যে আমার ভালোবাসা যদি সৎ হয়ে থাকে, আমি যদি সৎ হয়ে থাকি, আমার ভালোবাসায় যদি কোনো ফাঁক না থেকে থাকে, তাহলে স্যার একদিন ঠিক আমার কাছে ফিরে আসবেন। এইটাই চাই শ্যামলী, এই জোরটাই তো চাই। জানো, আমি জানি যে অনি এই কাজটা করেনি, বড় বৌমা ওকে জোর করে এই কাজটা করিয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যাঁ, আমি তোমাকে চাকরি ছেড়ে দিতে বলেছি, তার কারণ এই চাকরি করার জন্য তুমি বাড়িতে সময় দিতে পারছিলে না। যেই চাকরি করার জন্য তোমার বাড়ির কাজ করার সময় থাকবে না, সেই চাকরি আমি তোমাকে করতে মানা করব, 100 বার করব। কিন্তু মুশকিলটা কি জানো তো মা, বাড়ির সব রান্না করে দিয়ে, সব কাজ করে দিয়ে, সবাইকে খেতে দিয়ে যে সময়টায় আমি যাব অফিসে, তখন অলরেডি অফিসে লাঞ্চ ব্রেক হয়ে যাবে। কাজেই বাড়ির সব সংসারের সব কাজ করে অফিস করাটা আমার পক্ষে সম্ভব নয় মা, আমি করতে পারবো না। আমি ভবিষ্যতে যে কাজ করব সেই অফিসের সময় মতো আমাকে চলতে হবে, আমার সময় মতো অফিস চলবে না মা। আর একটা কথা মনে করো তো, দাদাভাই যখন চাকরি করতো তখন কি দাদাভাই বাড়ির কাজ করার সময় পেতো নাকি? কোনোদিন দাদাভাইকে তুমি বাধ্য করেছো বাড়ির সব কাজে হাত লাগাতে? আমার তো সেটা মনে নেই। এই তুই তোর ওই ছোট চাকরির সঙ্গে আমার বাবুর চাকরি তুলনা করিস কেন রে? তোর চাকরি আর আমার বাবুর ওই চাকরি কি সমান? না, একদমই সমান নয়। মানের দিক থেকে হয়তো সমান নয়, কিন্তু সময় দেওয়ার দিক থেকে সমান, পরিশ্রমের দিক থেকে সমান মা। আর আমার যোগ্যতায় হয়তো আমি এইটুকুই পেতে পারি মা। এক মিনিট, কথাটা এত ঘুরিয়ে বলছিস কেন তুই? মা তোকে একটা সহজ সোজা প্রশ্ন করেছে, কেন তুই চাকরিটা ছাড়তে বাধ্য হলি? লোকটাকে তুই ঠিক কতটা অ্যালাউ করেছিলিস? আর প্লিজ প্লিজ লাগাম দে মুখে। যে কথাটা শুনতেই এতটা খারাপ লাগছে, সেই কাজটা করতে এতটুকু খারাপ লাগছে না? আমি মুখে তখনই লাগাম দেবো যখন তুই নিজের কাজে লাগামটা দিবি। আমি বলছি মা, এই জিনিসটা ওদের দুজনের মধ্যে কিন্তু কয়েকদিন ধরে চলছে না, অনেক দিন ধরে চলছে। ওরা একে অপরকে কিন্তু চাকরির সূত্রে শুধু চেনে না। আমি তো শুনেছিলাম গানের স্কুলে, দোলের অনুষ্ঠানে একে অপরে হাত ধরে গানও গেয়েছি। হ্যাঁ, আমি তো ছেলেটাকে দেখে প্রথমে চিনতেই পারিনি, তারপর বৌমাই মনে করালো। তাহলেই বোঝো ওদের মধ্যে কত সুন্দর আন্ডারস্ট্যান্ডিং। ডুবে ডুবে জল খাচ্ছে, আমি বলছি তোমাকে। আর এটাও বলছি, চাকরিটা একটা আইবস, চাকরি ছাড়াটাও একটা আইবস, আর নিজের দর বাড়ানোর জন্য চাকরিটা ছাড়ছে। বাহ মা, দাদা ভাই সবার কাছে শুধু আমিই দোষী হয়ে যাই, সবকিছু করেও সবার সামনে শুধু আমিই ছোট হয়ে যাই। আমার ভালো লাগছে না বউ, সত্যি আমার খুব ক্লান্ত লাগে আজকাল। কি হয়েছে রাই, সেটা কিন্তু তুমি বলনি। একটা এত ভালো চাকরি জাস্ট খামখেয়ালি করে তুমি ছেড়ে চলে এসেছো, সেটা আমি বিশ্বাস করি না। নিশ্চয়ই কিছু একটা হয়েছে, নয়তো এত অপমান সহ্য করার পরেও ওই লোকটি তোমার সাথে কথা বলতে চাইতেন না, অনুনয় করতেন না। যা হয়েছে সেটা বড্ড সিরিয়াস ঘটনা বৌমা, খুবই অপমানজনক। আমার খুব সম্মানে লেগেছে, খুবই বিশ্রী খারাপ একটা অপমানজনক অপবাদ চেপেছিল আমার মাথার উপর। আমি যেটা গুছিয়ে দিয়ে এসেছি, কিন্তু তাও আপোষ করতে পারছি না। রাই, অনির্বাণ সেনকে দেখে আমার কিন্তু মনে হয়নি ভদ্রলোক কোনো মহিলাকে এমন কোনো অপমান করবে যে সে চাকরি ছেড়ে চলে আসবে। তোমার মা, দাদা ওনার ব্যাপারে যে ইঙ্গিতে কথা বলছিলেন, আমার কেন জানি মনে হয়েছে ভদ্রলোককে দেখে যে উনি এসব করার মানুষই নন। কেন মনে হয়েছে তোমার? কেন? কদিনের পরিচয়, উনি তো আমাকে ওনার বাড়িতে ইনভাইট করেছিলেন রান্না করার জন্য, লাঞ্চ করার জন্য একসাথে। তাও তোমার কেন মনে হয়েছে বৌমনি দাদা ভাই বা মা যেগুলো বলেছে সেগুলো সত্যি নয়? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার ক্যাম্পে না যাওয়ার কারণটা ফাইন্যান্সিয়াল। আমি সেটাই আমার বন্ধুদেরকে বলছিলাম, ওরা শুনতে পেয়ে এসে বলতে আমি নাকি হাড় হাবাতে। কি বল? আর কি? স্যার হাড় হাবাতে মানেটা খুব খারাপ স্যার, পিতৃ অপমানজনক। সেটা ওরা স্রোতকে কেন বললো? আর স্যার ও আমাকে কি বললো সেটা ওকে বলতে বলুন। আমি বলেছি ওরা বাবার টাকার জোরে ঢুকেছে। আমি যদি ফাইন্যান্সিয়ালি হাড় হাবাতে হই, ওরা তো ইন্টেলেকচুয়ালি হাড় হাবাতে। ছি, তোমাদের তো লজ্জা হওয়া উচিত। তোমরা নাকি হবু ডাক্তার, হ্যাঁ? এখানে ফ্রি স্টাইলে মারপিট করছো তোমরা। আমি অ্যাপোলোজাইজ করেও বলছি, আমার গায়ে যদি কেউ হাত দেয় আমি হাত মুচকে দেব। মার খেলে তো আমি চুপ করে থাকি না। দেখেছেন স্যার, দেখেছেন এখনো কিরকম তরপাচ্ছে? হাড় হাবাতেই তো। শাট আপ! যাও, তোমরা ক্লাসে যাও। কলেজটা না মারামারি করবার জায়গা নয়। প্রত্যেকের এগেইনস্ট আমি ডিসিপ্লিনারি অ্যাকশন নেব। যাও যাও তোমরা। বলো, সেকেন্ড ইয়ারের স্রোত আবার কি করেছে বলো। কি ব্যাপার স্যার, কি করেছো? সেটা তো তুমি বলবে। নিশ্চয়ই ওর নামে কোনো কমপ্লেন করতে এসছো। দেখো সার্থক, আমি তোমাকে একটা কথা বলি, ও যেভাবে আগের দিন আমাদের মান বাঁচিয়েছে সকলের, এবারে যাই অন্যায় করে থাকুক না কেন, আমি তোমাকে অনুরোধ করছি এবার তুমি ওকে মার্সি করে দাও। স্যার আপনার কেন মনে হলো আমি ওই মেয়েটার ব্যাপারে আপনার কাছে কমপ্লেন করতে এসেছি? আমি একটা আর্জেন্ট ব্যাপার নিয়ে আপনার কাছে এসেছিলাম আলোচনা করব বলে। স্যার আপনি কি সেটা শুনতে চান? ও, ওকে নিয়ে আসুনি? চল বাবা, বলো তোমাদের প্রবলেম সলভ করার জন্য তো আমি আছি এখানে। বলো কি হয়েছে? স্যার এই যে সেকেন্ড আর থার্ড ইয়ারের স্টুডেন্টদের থেকে মেডিকেল ক্যাম্পের জন্য 1,500 টাকা করে নেওয়া হচ্ছে, এটা কেন? তুমি তো জানোই সার্থক যে আমাদের ফান্ডের অবস্থা খুব একটা ভালো নয়। এতগুলো স্টুডেন্টকে নিয়ে যেতে হবে, আসতে হবে, খাওয়া দাওয়া, মেডিসিন, এত বড় একটা ক্যাম্পের খরচা আছে তো বলো না। আর এবার ম্যানেজমেন্ট বলেছে ফ্রি অফ কস্টে করা যাবে না। স্যার এই খরচগুলো কিসের জন্য? ওদের একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য, যেটা ওদের কারিকুলামের মধ্যেই পড়ে, তাই তো? অবভিয়াসলি। স্যার সেই ক্ষেত্রে তো কোর্স ফি নেওয়াই হচ্ছে, আর তার মধ্যে মেডিকেল ক্যাম্পের টাকাটা ইনক্লুডেড। তাহলে আজ হঠাৎ আলাদা করে এর জন্য টাকা কেন নেওয়া হচ্ছে স্যার? স্যার আপনি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলুন, দরকার বললে আমরা টিচাররা কথা বলবো। সব স্টুডেন্টদের পক্ষে 1,500 টাকা দেওয়া পসিবল নয় স্যার, সবার সেই সামর্থ্য থাকে না। আর অনেক স্টুডেন্ট আছে যারা স্কলারশিপের টাকা পড়াশোনা করছে, তারা কি করবে? মেডিকেল ক্যাম্পে যাবে না। আচ্ছা সার্থক, কোন স্টুডেন্ট কি বলেছে যে টাকার জন্য ক্যাম্পে যেতে পারছে না? স্যার বলেছে কিনা জানি না, তবে বলতেই পারে। আর কেউ বলুক বা না বলুক সেটা কথা নয় স্যার, এই টাকা নেওয়াটাকেই তো সাপোর্ট করা যায় না। বাপু হে, আমি অত বোকা নই। স্কলারশিপের টাকা এই কলেজে হাতে গোনা কয়েকজনই পড়ে। মনে হচ্ছে সার্থক বাবাজি, স্রোতের ব্যাপারেই তুমি সুপারিশ করতে এসেছ। কানাঘুষো শুনেছি অবশ্য, স্রোতের বাড়ির অবস্থা খুব একটা ভালো নয়। গুড গুড। স্যার জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার দিদির জায়গা অন্য কেউ কোনোদিনও নিতে পারবে না। তোমরাই মেনে নিতে পারছো না, আর আমার দিদির জায়গায় জয়দা অন্য একটা মেয়েকে। কিন্তু ওকে তাড়িয়ে দিলে কি এই পুরো ঘটনাটা চেঞ্জ হয়ে যাবে? আমার দিদিটাকে ভুলে জয়দা যখন বিয়ে করেই নিয়েছে, এই মেয়েটাকে তাড়ালে আমার দিদির সম্মান কি ফিরে আসবে? ফিরে তো আসবে না। এটা তো সহজ কাজ নয়। এ বাড়িতে আমরা কেউ দোয়েলের জায়গায় এই মেয়েটাকে মেনে নিতে পারবো না। দিদি পারবে না জানি, কিন্তু আমি মেনে নিতে বলছিও না। তোদের মেনে নেওয়া না নেওয়ায় কি এসে যায়? কিন্তু শুধুমাত্র ওই মেয়েটাকে তাড়িয়ে দেওয়াটা তো জয়দার ভুলের মাসুল হতে পারে না। তুই যেটা বলছিস সেটা আমি বুঝতে পারছি, কিন্তু তুই যেটা করতে বলছিস সেটা করলে এ বাড়ির পরিবেশটা ভালো থাকবে না দিদি। এই বাড়ির ভালোর জন্যই বলছি মা।
বিয়েটা যখন হয়েই গেছে, ভুলটা যখন হয়েই গেছে, তখন ওদের দুজনকে এই বাড়িতে বরণ করে তোলা হোক। আমার মনে হয় যে তিতির যেটা বলছে সেটা সেটা আমাদের মেনে নেওয়া উচিত। কি বলছো তুমি? হ্যাঁ, আমি তোমাদের এইসবে নেই। হ্যাঁ, তবে আমি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, তুমি বরণ করবে না। দ্যাটস মাই অর্ডার। আর শ্রেয়া, তুমিও এসবের মতো থাকবে না। কেউ থাকবে না, কেউ এসবের মধ্যে থাকবে না। বেশ, তাহলে জয়দার নতুন বউকে আমি বরণ করে ঘরে তুলব। ভুল বোঝাবুঝি মিটিয়ে আমি আবার তোদের জড়ে বেঁধে নিয়ে দিল। তিতির বসু বরণ করে ঘরে তুলছে তুমি, কিন্তু আমার দিদির জায়গা তুমি কোনোদিনও নিতে পারবে না। আর আমার দিদির কিচ্ছু হয়নি, আমার দিদি ফিরে আসবে, এই কথাটা মাথায় ঢুকিয়ে নেবে। আমাদের প্ল্যানিং এর ফার্স্ট স্টেপ সাকসেসফুল। এবার ধ্বংস করে দেব এই বাড়িটাকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি একটু পরোটা আর আলুর তরকারি বানিয়ে দাও, আর ফ্রিজে মিষ্টি আছে, সবাইকে একটু করে মিষ্টি দিও। আর পরোটার সঙ্গে না একটু চা দিয়ে দিও, ব্রেকফাস্টে সবাই চা খাবে। যাও। কি হয়েছে, ভালো লাগেনি ব্রেকফাস্টের মেনুটা? কিন্তু তাকিয়ে আছো। ও রান্নাঘরে কি করছে? শোনো না, বলছি তুমি এখন ব্রেকফাস্টের মেনু বলবে, তারপরে আমি রান্না করব, তারপরে সবাই খাবে। চিড়ের পোলাও তো অলরেডি বানানো হয়ে গেছে, সার্ভও করে দিচ্ছি। তুমি প্লিজ এসবের মধ্যে ঢুকো না। দিদি বানাতো চিড়ের পোলাও, আর ওই বেস্ট চিড়ের পোলাও বানাতো। এই দিদির দাদা ভাইকে দিয়ে চিড়ের পোলাওটা তো দিদি বানিয়েছে বলে তুই শুধু একা খাবি নাকি? অনেক হোমওয়ার্ক করে এসছো না? দিদি চিড়ের পোলাও বানাতো বলে প্রথম দিন থেকে চিড়ের পোলাও বানাতে শুরু করেছো তুমি। হোমওয়ার্ক? তোমার মনে হচ্ছে না দিয়া, ইউ মুভিং টু ফাস্ট? যত তাড়াতাড়ি যুদ্ধ জেতার চেষ্টা করছো, যত তাড়াতাড়ি এই বাড়িতে উড়ে এসে জুড়ে বসেছো, তত তাড়াতাড়ি কিন্তু তোমার ঘুড়ি সুতো কেটে যাবে। তুমি না বড্ড ধাঁধার মতন কথা বলো, আর আমি ধাঁধায় খুব কাঁচা। ছোটবেলায় তো আমার বন্ধুরা এই নিয়ে হাসাহাসি করতো। আচ্ছা শোনো না, বলছি মিষ্টিটা কি বেশি হয়েছে? ঝাল বেশি হয়েছে। শান্তি, কাকিমণি কি হয়েছে? তো কি হয়েছে? কি হয়েছে? বসো এখানে, বসো বসো বসো। সবিতা দি একটু জল দাও। একটু জল আছে, জল আছে। সবিতা দি বলছি হট ব্যাগটা নিয়ে এসো তো। আর ওষুধগুলো খেয়ে নেবে মা, অনিয়ম করো না কিন্তু, তাড়াতাড়ি সুস্থ হতে হবে। আস্তে। আমি বানিয়েছি, খেয়ে দেখুন তো কিরকম হয়েছে। ঠিক আছে, আমি আপনাদের সবার জন্যই বানিয়েছি। ও তিতির বউ হাতে মলম লাগিয়েছে, ওখানটায় রাখো। তিতির বউ তোর জবাব নেই। আমার শুশ্রূষা, বাড়ির সকলের শুশ্রূষা করছে,
আচ্ছা তিতির বউ, তুই কি করে পারিস রে ওইটুকু বাচ্চা নিয়ে এত কাজ করতে? ঠিক বলেছ মা, তিতির ফিরে আসার পর বাড়িটায় প্রাণ ফিরে এসেছে। ও যখন ছিল না তখন কালো ছায়ায় ভরে গেছিল বাড়িটা, আর আজ দেখ আলো জ্বলে উঠেছে। সত্যি দেখিস এরপর থেকে সব কিছু ভালো হবে। এই চো, চিড়ে পোলাওতে তো কাজ হলো না। আমাকে 15 দিন দাও না, আজকে যারা তিতিরের প্রশংসা করছে ঠিক তারাই আমার প্রশংসা করবে, বলবে যে দিয়া ছাড়া এই বাড়ি অচল। ওই তিতিরের সিংহাসন আমি কেড়ে নেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দাদা, আমাকে একটু মায়ের কাছে নিয়ে চল না রে, আমি একটু মাকে দেখবো। এমন করে না বনি, নতুন কাকির কিচ্ছু হয়নি, ঠিক হয়ে যাবে, চলে আসবে দেখবি। কিন্তু মা যে ছাদ থেকে পড়ে গেছে, মা তো সাড়া দিচ্ছে না। দেবে, নতুন কাকি সাড়া দেবে, কথাও বলবে, একদম ঠিক হয়ে যাবে। তুই কাঁদিস না বনি, সবাই গেছে তো হসপিটালে। ঠাকুর, কি থেকে যে কি হয়ে গেল, দিদিমণি যদি বেঁচে যায় তবে যে আমি ফেসে যাব। চলো, পর্ণা বাঁচবে তো? যেভাবে ছাদ থেকে পড়ে গিয়ে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে পর্ণা ছাদ থেকে পড়লো কি করে? কি রে, হে চল, পর্ণা কেমন আছে এখন? কি বললো ডাক্তার? অপারেশন চলছে, দেখা যাক। দিদি, দিদি তুমি কি কিছু জানো? মানে পর্ণা কিভাবে ছাদ থেকে পড়ে গেল, কিছু বলতে পারবে? ওই তো ওটির লাইট। ডক্টর কেমন আছে ও? ডক্টর ও বাঁচবে তো? দেখুন, অপারেশন সাকসেসফুল, কিন্তু যতক্ষণ না পেশেন্টের জ্ঞান ফিরছে ততক্ষণ তো কিছু বলা যায় না। শি ইজ নাও অন ভেন্টিলেশন। তবে একটা কথা আপনাকে বলতে পারি, সার্ভাইভালের একটা চান্স তো আছে। বাবা সবা কি হবে যদি পর্ণার জ্ঞান ফিরে আসে? কি ছাদ থেকে পড়েও পড়না বেঁচে যেতে পারে? বেঁচে যেতে পারে, ডাক্তার তো তাই বললো যে এখনো চান্স আছে পর্ণার বেঁচে যাওয়ার। আমাদেরকে বাঁচাও, কিছু একটা করো, আমার মাথা কাজ করছে না। পর্ণা যদি এই অবস্থা থেকে ফিরে আসে তাহলে তো তাহলে সব শেষ হয়ে যাবে অয়নদা। পর্ণা সবটা জানে, মৌমিতাদের জন্যই যে পর্ণা ছাদ থেকে পড়ে গেছিল, এটা ছাড়াও দত্তবাড়ি ভাগের পেছনে কাদের হাত আছে পর্ণা কিন্তু সবটা জানে। ও বেঁচে ফিরে এলে কিন্তু আমাদের সবার কোমরে দড়ি পড়বে। না 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 না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না, কিছুতেই না। তাহলে কি করবে ঈশা? উপায় 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 একটাই, আজ রাতেই পর্ণাকে শেষ করে দিতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একবার তাকাও না আমার দিকে।
প্লিজ কথা বলো, একবার সারা দাও না পড়না, প্লিজ পড়না, প্লিজ তাকাও একবার। কি হচ্ছে কি এসব? হ্যাঁ, অনেকক্ষণ তো হয়ে গেছে, আমার কিন্তু আর ভালো লাগছে না পড়না। পড়না, আমার খেয়াল কে রাখবে বলো? পুটিকে কে দেখবে? এই পড়না, পড়না, খুব তো ঠাম্মিকে কথা দিয়েছিলে দত্ত বাড়ি জোড়া লাগাবে, আর কি হলে? তুমি সব মিথ্যে কথা বলো, তোমার কথার কোনো দাম নেই, তোমার কথার কোনো। প্লিজ ওঠো প্লিজ। স্যার প্লিজ, আমার বলতেও খুব খারাপ লাগছে, আপনি প্লিজ বাইরে একটু ওয়েট করুন। আর কিছুক্ষণ প্লিজ, আর কিছুক্ষণ। দেখুন, এখানে বাইরে জামা কাপড় পরে বেশিক্ষণ থাকলে ইনফেকশন ছড়াবে, তাই পেশেন্টের কথা ভেবেই। তাড়াতাড়ি ভালো হয়ে যাও পড়না, প্লিজ। নতুন কাকি কেমন আছে গো কাকাই? ওই দাদা ওকে দে না, আমি মায়ের সঙ্গে কথা বলবো, দে না। ওই দেখো কেমন করছে, দেখো পুটি। ও বড় বৌমা, মা বলে পুটিকে কিছু খাইয়ে দাও না। হ্যাঁ তাই তো, আমার না এত কিছুর মধ্যে মাথা কাজ করছে না, মা কি যে করি। ও মা, ও মা চল বাবা, কিছু খেয়ে নিবি চল। আমার খিদে পাইনি। ওরম করে বলে না মা, মা থাকলে কত বকা দিত বলতো। যা যা শোনা, একটু কিছু খেয়ে নে যা। হ্যাঁ রে বুবাই, দিদিভাই কেমন আছে? ওই একই রকম, মেজকা ভেতরে গেছে, এখনো কোনো সাড়া দিচ্ছে না। আমি মহামৃত্যুঞ্জয় জপ করছি, তোর কিচ্ছু হবে না দিদিভাই, কিচ্ছু হবে না। আমায় দেওয়া কথা যে তোকে রাখতেই হবে দিদিভাই। কি হলো মেজদা? সৃজনদা, পর্ণার কি অবস্থা? জ্ঞান ফিরেছে রে মেয়েটার? পড়না কোনো সাড়া দিচ্ছে না। দেবে মেজদা, বৌদিভাই ঠিক সাড়া দেবে, আর ডক্টর তো বললো দেয়ার ইজ আ চান্স। তোমরা সবাই প্লিজ একটু পজিটিভ থাকো না প্লিজ। জানিস শোনো, আমি স্বপ্নটা দেখার পর না আমার ভেতরটা ছটফট করছিল। দেখলে রুচি, দেখলে তো আমি যেটা বলছিলাম তোমাকে। আমি তো কিছু বুঝতে পারছি না, আমি সত্যি কিছু জানি না সৃজন। কিন্তু পর্ণা কিভাবে ছাদ থেকে পড়ে গেল সেটা তো সবার আগে জানতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি সেই আড়াবড়ি জঙ্গলে ভাঙা বাড়ি থেকে উদ্ধার করার সময় ছিলেন না? একদম ঠিক ধরেছ রোহিত, উনিই তো পুরনো বন্ধু সুশান্ত বাবু, আমাদের সাহায্য করছেন। জয় মা কালী, এটা তো খুব ভালো হলো দাদা ভাই, মা কালী সুশান্ত স্যারকে পাঠিয়ে দিয়েছে। চলুন তাহলে ঢোকা যাক। এই দাঁড়াও, এখানে কোথায় যাচ্ছ? ধুলোয় শ্বাসকষ্ট হয়, মনে নেই তোমার? সব কি স্যারই মনে রাখবে? স্যার যখন পাশে থাকবে না তখন কি করবে?
তুমি এদিকে থাকো, আমি ওদিকে যাচ্ছি। ফুলকি, দা ভাই কিন্তু তোমাকে ধুলোর কাছে যেতে বারণ করেছে। আরে বাবা, কিছু হবে না, তুমি এদিকটা দেখো, আমি আসছি। সাবধানে। টিকিট? এত টিকিট? তুমি মুখটা খুললে কেন ফুলকি? স্যার, আমার কিছু হবে না। ছন্দক দাদা এতগুলো টিকিট এখানে কেন রেখেছে? ধানু দিদি, কি হলো? কি পেয়েছো ফুলকি? এত টিকিট? বিপক্ষের উকিল তো ছন্দক মজুমদারের ট্রেনের টিকিট রেখে দেওয়াটাকেই বড় এভিডেন্স হিসেবে কোর্টে পেশ করেছিল। বলেছিল সাধারণ মানুষ তো ট্রেনের টিকিট ফেলে দেয়। আমার মনে হয় মার্ডারের পক্ষে কোর্টে যা যা প্রমাণ পেশ করা হয়েছিল সেগুলো তোমাদের সবার একবার দেখা উচিত। এই সমস্ত এভিডেন্সগুলো থানার স্ট্রং রুমে কেস নাম্বার অনুযায়ী সাজানো থাকে, তাই তো সুশান্ত বাবু? তাই তো থাকে, কিন্তু সেগুলো দেখতে গেলে বড়বাবুর অনুমতি লাগবে। কারণ কি কারণে সেগুলো দেখতে চাইছেন সেটা ওনাকে জানাতে হবে। ধানু উকিল হিসাবে অ্যাপ্লিকেশন করতেই পারে এভিডেন্সগুলো দেখার জন্য, আর কেস তো রিওপেন হচ্ছেই, দেখোই না। জয় মা কালী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ছন্দক দাদাকে দেখলে কি তোমার পেটটা গুড়গুড় করে? আমার তো দেখে তাই মনে হয়। পেট গুড়গুড়? হ্যাঁ, তা মাঝে মাঝে হয়। আসলে মাথার ঠিক নেই তো লোকটার, কখন কি প্রশ্ন করে বসে। আবার ডিমান্ডও তো কিছু কম নয়। আমি ঠিক ধরেছি? তোমার কি ঘাম হয়? ঘাম? ঘাম তো হবেই, যা গরম বাইরে ফুলকি। কিন্তু চন্দক দাদাকে দেখলে ভয় পেয়ে একটু বেশি মুখ মোছো। তুমি কি বলতে চাইছো বলো তো? আসলে আমারও তো এরকমই হয় মাঝে মাঝে স্যারকে দেখলে। মানে তার সাথে এটার কি সম্পর্ক? বাবা, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ফুলকি ধানু উকিল কি প্রেমে টেমে পড়েছে নাকি? এই দিভাই, আরে তাড়াতাড়ি আয় না রে বাবা। দিভাই, তুমি বলো, কারোর যদি কাউকে দেখে পেটটা গুড়গুড় করে, ঘাম হয়, সেগুলো কি ইঙ্গিত? প্রেমের ইঙ্গিত। দেখো, আমি যখন রুদ্রকে প্রথম ভালোবেসেছিলাম, আমার ঠিক এরকমই লক্ষণগুলো আমার মধ্যে প্রকাশ পেয়েছিল। যেমন ধর, আমি সিঁড়ি থেকে নামছিস আর রুদ্র বাড়ির ভেতর ঢুকছে, আমার না পেটের ভেতরটা ঠিক এরকম গুড়গুড় গুড়গুড় গুড়গুড়। তাহলে ভালো, তোরও কি কাউকে দেখে এই এরকমই লক্ষণ গুড়গুড় গুড়গুড় গুড়গুড়? আচ্ছা ঠিক আছে, তুই আমাদের বলতে পারিস, নিঃসন্দেহে, কোনো অসুবিধা নেই। সেরকম হলে আমি মেজো কাকি আর বাবার সাথে কথা বলবো, কোনো অসুবিধা নেই, আমি যাচ্ছি। ও মেজো কাকি, দিভাই, তোরা না সব পাগল হয়ে গেছিস। এই ফুলকির কথা নেচে উঠেছিস তোরা। শুনলাম তুমি একটা কেস রিওপেন করাচ্ছ, কই আমাকে জানাওনি তো? না স্যার, আমি আপনাকে জানাতাম, নিশ্চয়ই জানাতাম। প্রথমে আমি ভেবেছিলাম নেব না। তোমার প্রথম সিদ্ধান্তটাই সম্ভবত ঠিক ছিল। দেখো, তোমার ক্যারিয়ার সবে শুরু হচ্ছে, এখনই কি এই ছবিটা কেউ নেয়? তোমার সিনিয়র হিসেবে যা বলার আমি তোমাকে বলে দিলাম, বাকিটা তোমার মর্জি। ছাড়লাম, ভালো থেকো। আমার ক্যারিয়ার সবে শুরু হয়েছে, এমন সময় এরকম একটা কেস ছোঁয়া আমার উচিতই হবে না ফুলকি। স্যার এটাই বললেন। আমার না খুব টেনশন হচ্ছে, যদি জিততে না পারি যতটুকু রেপুটেশন হয়েছে সেটাও চলে যাবে, আমি একদম একা হয়ে যাব ফুলকি।
ধানু দিদি, মামলাটা আর শুধু ছন্দক দাদাকে নির্দোষ প্রমাণ করা রইল না, তোমার জেতার লড়াই হয়ে গেল। আমি সবসময় আছি তোমার পাশে, তুমি জিতবে। দা ভাই, তুই শুনলি সবটা? আমার খুব টেনশন হচ্ছে রে দা ভাই। আমি তোর পাশে আছি ধানু। এই লড়াইটা এবার তোর নিজের লড়াই হয়ে গেল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।